আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তখন শেখ হাসিনা যে তিনি বিভিন্ন বক্তব্য দিতেন, তার ভিতরে একটা বক্তব্য ছিল এরকম যে পশ্চিমারা তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে, সেখানে একটা পশ্চিমারা ঘাঁটি গাড়তে চাচ্ছে বা একটা তাদের সামরিক বেজ স্থাপন করতে চাচ্ছে। তারপর পশ্চিমারা এই অঞ্চলে বিশেষ করে এই যে বাংলাদেশের কিছু অংশ এবং অন্যান্য দেশ থেকে কিছু অংশ নিয়ে একটা এখানে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চাচ্ছে, যে অংশ মানে সেই খ্রিস্টান রাষ্ট্রটা গঠন করার জন্য তারা বাংলাদেশের সহায়তা চায়, এরকম কথা কিন্তু শেখ হাসিনা তখন বলতেন। এখন আমরা ওই কথাগুলো হয়তো তখন বিশ্বাস কেউ করেছি, কেউ আবার হয়তো করিনি। এখন সব মিলে সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশে ঘটতেছে, ওই সমস্ত বিষয়গুলোর সাথে যদি আমরা মিলে, তাহলে শেখ হাসিনার কথাটা আমরা কীভাবে দেখতে পারি বা কীভাবে মূল্যায়ন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে গেল 13ই মার্চ ভারতের যে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বা কলকাতা বিমানবন্দর থেকে একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের যে গোয়েন্দা সংস্থা আইডিএফ, সেই গোয়েন্দা সংস্থা। এখন সেই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে এখানে শুধু একজন নাগরিককে এখানে মার্কিন গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু নাগাল্যান্ড এবং মণিপুরের ওই দুইটা বিমানবন্দর থেকে সেখানে আরও 3জন করে মোট 6জন ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এখন টোটাল 7জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কেন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাদের অর্থাৎ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে এই যে মার্কিন যে নাগরিক যিনি কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বারাটে সেনাবাহিনী সংস্থা বা বারাটে সৈনিক সংস্থা আছে, এরকম সংস্থার একটা গ্রুপের তিনি প্রধান, এরকম বলা হয়েছে আর কি। এখন এই যে গোয়েন্দা সংস্থা হোক বা সৈনিক সংস্থা হোক, যে সংস্থার প্রধান হন না কেন, তিনি আর কি সামরিক বাহিনীর সাথে সম্পর্কিত, এরকম বিষয় আর কি। এখন এই সামরিক বাহিনীর সাথে সম্পর্কিত এই ব্যক্তি এবং ওই যে অন্যান্য বিমানবন্দর থেকে যে 3জন করে যেই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এরা যৌথ যোগাযোগ সাজেশে এরা ভারতে আসছে বা এসেছেন এই যে পর্যটন ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে। এখন এই ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা ভারতে এসে তারা ভারতের এমন কিছু জায়গায় তারা গিয়েছে যে সমস্ত জায়গাগুলো বা জায়গায় বিদেশিদের যাওয়ার জন্য অনুমতি নাই, অথবা ওই সমস্ত জায়গায় যদি কোনো বিদেশি ভ্রমণ করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভারতের সরকার থেকে কিন্তু অনুমতি নিতে হয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এই যে এই 7 ব্যক্তিরা ওই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করেছেন, কিন্তু সরকারের কাছ থেকে অনুমতি নেননি। আবার এই যে 6জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন, এদের ভিতরে কেউ কেউ আপনার এই ভারতের ওই সমস্ত জায়গায় ভ্রমণ করে, অর্থাৎ নিষিদ্ধ জায়গাগুলো থেকে ভ্রমণ করার পরেও বা সংরক্ষিত জায়গাগুলো ভ্রমণ করে, সেখান থেকে আবার তারা এই যে মিয়ানমারের বিশেষ করে এই যে মিয়ানমারের যেই চীন, তারপর হচ্ছে গিয়া কাচিন, তারপর হচ্ছে গিয়া কি সাগাং, এই রাজ্যগুলোতে ভ্রমণ করেছেন। এবং কি এদের কাছে যে এরা যেন সামরিক বা প্রশিক্ষিত ব্যক্তি, এই বিষয়ে মোটামুটি প্রমাণ ভারতের গোয়েন্দা সংস্থা পেয়েছে। এবং এদের কাছে যে গোয়েন্দাগিরি করার যে সমস্ত ইন্টেলিজেন্সি কিছু প্রমাণ তারা পেয়েছে, এবং যে ড্রোন বা ড্রোন নজরদারি করার এরকম কিছু সরঞ্জামাদি পেয়েছে। এখন এদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলার এজাহারে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এবং এদের সাথে আরও ব্যক্তিরা অনেক আছে, মানে আরও সদস্য আছে বলে অনুমান করা হচ্ছে, তারা হয়তোবা মিয়ানমার থেকে তারা ফিরে আসেনি। এখন এই ব্যক্তিরা এখানে আসছে, এরা কি এই সমস্ত নিষিদ্ধ জায়গায় ভ্রমণ করেছে, সব কিছু ঠিক আছে, তারা সেখান থেকে এই যে মিয়ানমারের এই অংশে ভ্রমণ করেছে, তাও ঠিক আছে, তাহলে এটার সাথে বাংলাদেশের সম্পর্ক কী? এখন ভারতের যে গোয়েন্দা সংস্থার বা গোয়েন্দাদের যে তথ্য, সেই তথ্যর ভিত্তিতে যেটা বোঝা যায় বা তাদের ভাষ্যে যেটা জানা যায়, এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মানে পূর্বে থেকে এখানে একটা খ্রিস্টান বা ইহুদি রাষ্ট্র
মানে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র এরকম যৌথ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বা একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ইসরায়েলও অনেকটা জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে এই অঞ্চলে ইহুদি যে সমস্ত জনগোষ্ঠী অর্থাৎ ভারতের আহ, আহ, আপনার যে ভারতের পশ্চিমাঞ্চলের কথা বলা হচ্ছে যে সেখানে এই যে কিছু নাগরিক রয়েছেন যারা এই যে ইহুদি বংশোদ্ভূত, যারা নিজেদেরকে আপনার এই যে কি আহ, মানে ইহুদি বংশোদ্ভূত, তাদেরকে এই সমস্ত নাগরিকগণ ইহুদি হওয়ার কারণে এদেরকে ইসরায়েল কিন্তু প্রায় 7,000-এর মতো মানে ইহুদি বংশোদ্ভূত ব্যক্তিদেরকে নিয়ে গিয়েছেন। সেখানে প্রায় আরও 6,000-এর মতো ব্যক্তি রয়েছেন যাদেরকে ইসরায়েল 2030 সালের ভিতরে নিয়ে যাবে। এখন ইসরায়েলের হয়তোবা এখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো খায়েশ নেই, কিন্তু একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে খায়েশ পশ্চিমাদের রয়েছে সেটা থেকে তারা এখনও পিছপা হয়নি। এখন এই যে খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য তারা ভূমি পাচ্ছে বা ভূমি নিতে চাচ্ছে কোন কোন জায়গা থেকে, তারা ভূমি চাচ্ছে ভারতের ভিতর থেকে। ভারতের মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড, এই যে ভারতের 3টা সিস্টার, এই 3টা সিস্টার নিয়ে যেতে চাচ্ছে। এবং বাংলাদেশের অংশ থেকে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম অঞ্চল, সেই চট্টগ্রাম অঞ্চল নিয়ে যেতে চাচ্ছে। তারা মিয়ানমার থেকে নিয়ে যেতে চাচ্ছে, যে মিয়ানমারের চীন রাজ্য, তারপর সাগাং রাজ্য, তারপর হচ্ছে গিয়া কাচিন রাজ্য। এখন এই জায়গাগুলো নিয়ে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমাদের একটা চক্রান্ত, একটা চাল বা একটা পরিকল্পনা অনেক আগে থেকেই রয়েছে। এখন এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি অবগত হই বা জানতে পারি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, আওয়ামী লীগের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রায় সময় এই বিষয়টা কিন্তু জনসম্মুখে নিয়ে আসছিলেন। তিনি তখন বলেছিলেন কিছু সাদা চামড়ার লোক এসে তাদের সাথে বৈঠক করেছে এবং তারা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এখানে তারা একটা প্রচেষ্টা চালাচ্ছে বা তারা সরাসরি অফার দিচ্ছে, এরকম কথা বলা হয়েছিল। এখন শেখ হাসিনার ওই কথাটা তখন কিন্তু হয়তো আমরা বাংলাদেশিরা অনেকে হয়তো তখন বিশ্বাস করিনি। শেখ হাসিনার এই কথাটাকে হয়তো কেউ কেউ পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছেন, এরকম বিষয় রয়েছে। আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলা ভাষায় একটা কথা রয়েছে যে গরিবের কথা বাসি হইলে ফলে। কিন্তু সাম্প্রতিক যে সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তিনি যে পূর্ব তিমুরের যে রাষ্ট্রপতিকে তিনি যেভাবে বাংলাদেশে এনেছেন, এটার পিছনে অনেকেই এই যে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসেবে বা একটা কুটচাল হিসেবে অনেকে দেখেন। এখন যেটা হোক না কেন, এই অঞ্চল নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই গভীর ষড়যন্ত্র মানে রুখে দেওয়ার জন্য আসলে এই অঞ্চলের যে সমস্ত দেশগুলো রয়েছে তারা চেষ্টা করতেছে, তবে অনেকেই হয়তো সফল হচ্ছে, অনেকে পারতেছে না, সফল হচ্ছে না। আপনি বিশেষ করে দেখেন যে এই যে আপনার শেখ হাসিনার সময় শেখ হাসিনা এই কথাও বলেছিলেন যে আমি যদি তাদের সিদ্ধান্তে যদি এখানে অটল থাকি বা তাদের সাথে যদি সায় দিই তাহলে আমি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারি, এরকম ইঙ্গিত তাদের পক্ষ থেকে রয়েছে। সুতরাং শেখ হাসিনা ওই বিষয়ে ইঙ্গিত বা তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবে সায় দেননি। সুতরাং সেই হিসাবে তার পদত্যাগ হয়েছে বা তার যে সরকারের পতন হয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। এখন বর্তমানে এই যে ভারতের যে সমস্ত পশ্চিমা নাগরিকগণ নিহত হয়েছেন, তারপর আপনার যারা পশ্চিমা নাগরিকগণ গ্রেপ্তার হয়েছেন এবং যাদেরকে জেলে দেওয়া হয়েছে, এদের কাছ থেকে হয়তো আরও তথ্য আসলে অনেক হয়তো বিশ্লেষণগুলো পাওয়া যাবে। কিন্তু এই অঞ্চল নিয়ে যেন বড় ধরনের একটা চক্রান্ত চলতেছে, এটা বোঝা যায়। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে যে পশ্চিমা, বিশেষ করে এই যে পূর্ব তিমুরের যিনি প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশে আসলেন। তিনি বাংলাদেশে এসে কেন আসলেন সেই বিষয়টা যদি আমরা প্রশ্ন করি, পূর্ব তিমুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের ভালো কোনো যোগাযোগও নাই। সুতরাং তিনি কেন বাংলাদেশে আসছেন এই বিষয়টা কিন্তু প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মহসিন রশিদ। এখন সব কিছু মিলে যদি আমরা দেখি এবং বর্তমানে যারা ভারতে গ্রেপ্তার হয়েছে এদের বিষয়টা যদি চিন্তা ভাবনা করি, শেখ হাসিনার যেই কথাবার্তা, সেই কথাবার্তার সাথে যদি আমরা সব কিছু মিলাই, তাহলে আমরা এই সমীকরণে পৌঁছাতে পারি যে এই অঞ্চল নিয়ে বড় ধরনের একটা ষড়যন্ত্র রয়েছে। এখানে তারা ওই যে যেভাবে ইসরায়েল প্রতিষ্ঠা করেছিল, এরকমভাবে একটা ইসরায়েলের মতো করে একটা খ্রিস্টান রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
আর এই প্রচেষ্টাটা তাদের হয়তো আরও ভালোভাবে শুরু হবে। এই যে ইরান যুদ্ধটা শেষ হলে তারা এখানে আরও বেশি নজর দিবে, তখন পরবর্তী টার্গেট হিসেবে তারা হয়তো বাংলাদেশ সহ এই অঞ্চলটাকে অস্থিতিশীল বা উত্তপ্ত করার জন্য হয়তো তারা লেগে পড়বে। এখন এই সমস্ত বিষয়গুলো যদি সঠিক হয় তাহলে বাংলাদেশের চিন্তার অনেক কারণ আছে বলে আমি মনে করি। সুতরাং বাংলাদেশ তার যথাযথ পদক্ষেপের মাধ্যমে পশ্চিমাদের এই সমস্ত খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে অপপ্রচেষ্টা এটাকে রুখে দিবে বলে আমি মনে করি বা বিশ্বাস করি। তাই আমরা চাই প্রত্যেকটা বাংলাদেশি হিসাবে, প্রত্যেকটা মানুষ হিসাবে, প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে এই অঞ্চলে এই যে পশ্চিমাদের যেই অপপ্রচেষ্টা, এইখানে অন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটা যেই তাদের যেই যে প্রচেষ্টা, এই অপপ্রচেষ্টাটা এখানে ব্যাহত হোক, এই জন্য আমরা বাংলাদেশি হিসাবে প্রত্যেক নাগরিক এটার বিরুদ্ধে কথা বলা উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। দর্শক আপনারা কী মনে করেন এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে, ইনস্টাগ্রামে টিকটকে এনে সামনে দিতে পারেন। আল্লাহ হাফেজ।